স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গারা এখন দেশে গলার কাটা। তাদের ফেরত পাঠাতে দফায় দফায় নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজে আসেনি। সংকট নিরসনে খুব একটা তৎপরতা নেই জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের। ফলে আদৌ রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশার মধ্যে আছে সরকার। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে আন্তর্জাতিক চাপ প্রয়োগের বিকল্প নেই। আন্তর্জাতিক চাপ প্রয়োগেই মিয়ানমারকে বাধ্য করতে হবে রোহিঙ্গাদের ফেরত নিতে। এসব নিয়ে আজ বিস্তারিত আলাপ করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী এবং আরও যুক্ত হচ্ছেন রোহিঙ্গা বিষয়ক গবেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমরা দুজনকেই দেখতে পাচ্ছি। নাঈম আশরাফ চৌধুরীর কাছে শুরুতেই তাহলে আসতে চাই। নিরাপত্তা প্রসঙ্গে যদি কথা বলি, রোহিঙ্গাদের অভিবাসনের পর থেকেই স্থানীয়দের নিরাপত্তায় ব্যাঘাত তো বরাবরই ঘটছে। এখন এই যে দাতা সংস্থাগুলো আস্তে আস্তে হাত গুটিয়ে নিতে শুরু করেছে, এতে রাষ্ট্রীয় নিরাপত্তায় ঝুঁকি কতখানি দেখছেন? এইখানে দুটো ইস্যু। একটা হলো মিয়ানমারের অভ্যন্তরীণ যে সমস্যা বা সিভিল ওয়ার যেটা হচ্ছে চলমান আছে, সেই সিভিল ওয়ারের স্পিল ওভার এফেক্টটা আমাদের দেশের উপরে পড়ছে। দুই নম্বর বিষয় হলো মিয়ানমারের ভেতরে যে নার্কো টেরোরিজম যেটা চলছে, তারও একটা স্পিল ওভার এফেক্ট আমাদের উপরে পড়ছে। তিন নম্বর হলো যারা রোহিঙ্গারা বর্তমানে যে টেকনাফ অঞ্চলে আছে, তার একটা সিকিউরিটি ইস্যুস আছে। সেই সিকিউরিটি ইস্যুগুলো বিভিন্ন সেক্টরের উপরে পড়ছে। এক হলো যে জেনারেলাইজ সিকিউরিটি যেটাকে আমরা বলি, চুরি ডাকাতি এবং রাহাজানি অন্যান্য যে সকল বিষয় আছে, এটা ছাড়াও সিকিউরিটির অন্যান্য ডাইমেনশনস যেগুলো আছে কক্সবাজার টেকনাফ এরিয়ায়, লাইক ইম্প্যাক্ট অন মনে করেন ইকোনমি, ইম্প্যাক্ট অন এইটা এনভায়রনমেন্ট, ইম্প্যাক্ট অন ট্রেড কমার্স, ইম্প্যাক্ট অন এগ্রিকালচার, অর্থাৎ বিভিন্ন আঙ্গিকে সিকিউরিটির বিভিন্ন আঙ্গিকে এইটার ইম্প্যাক্টটা পড়ছে রোহিঙ্গা যারা আছে কক্সবাজারে তার উপরে। এইটার আরও বিষয় আছে, লাইক ইমেজ ক্রাইসিস হচ্ছে। রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে বিদেশে। ওখানে যে কাজগুলো করছে তারা, কোনো যদি খারাপ কাজ করে, সেই খারাপ কাজের দায়ভার চলে আসে বাংলাদেশের উপর। সো ইমেজেরও একটা বিষয় আছে এখানে। এবং এখানে মনে রাখতে হবে যে এইখানে যারা আছে টেকনাফে, তারা কিন্তু ট্রমাটাইজড একটা ইয়াং জেনারেশন গ্রো করছে, যারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানে না, যে কোথায় যাবে, কিভাবে যাবে, কি হবে তাদের ভবিষ্যৎ। সেরকম একটা হতাশাগ্রস্ত একটা জনগোষ্ঠীকে আমরা লালন পালন করছি। এবং যত দিন যাবে তত বেশি সিকিউরিটির যে বিষয়টা আছে সেটা আরও খারাপের দিকে যাবে বলে মনে করছি। মিয়ানমারের বর্তমানে যে অবস্থা আছে, সেই বর্তমান অবস্থা খুব শীঘ্রই যে খুব ভালো হয়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত দেখছি না। সো ফলে মিয়ানমারের ভেতরে যে সিকিউরিটি সিচুয়েশন তৈরি হয়েছে, তারও একটা ইম্প্যাক্ট বিভিন্ন আঙ্গিকে আমাদের উপরে পড়বে। সো ওভারঅল যদি বলি, মিয়ানমার ইস্যু এবং রোহিঙ্গা ইস্যু দুটো নিয়েই নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ অনেক বড় ঝুঁকির মধ্যে আছে। আপনার কাছে ফিরবো আবারও। অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, তার সাথে একটু আলাপ করে আসতে চাই। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দফায় দফায় নানান উদ্যোগ নেওয়া হয়েছে বিগত বছরগুলোতেও। আমরা যেটা দেখেছি যে সবই বলতে গেলে অসফল। সেই উদ্যোগগুলোর খামতি কি ছিল? সেই অসফলতাগুলো কি বিশ্লেষণ করেছি আমরা? ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি মনে করি যে আমি প্রায়ই এটা বলে থাকি যে বাংলাদেশের যে দক্ষিণ পূর্বাঞ্চল, উখিয়া, টেকনাফ এবং বান্দরবান, এটার সাথে আমাদের মিয়ানমারের দীর্ঘ সীমানা রয়েছে। এবং এই যে রাখাইন স্টেট, সেই রাখাইন স্টেটের যে
প্রচুর পরিমাণ খনিজ সম্পদ, এবং সেই খনিজ সম্পদের মধ্যে চায়না, ভারত এবং রাশিয়া, জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, সাউথ ইস্ট এশিয়া, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো এবং চায়নার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের কারণে আসলে এখানে তাদের যে ল্যান্ড ইভ্যাকুয়েশন, তাদের যে রাখাইন স্টেট তাদের দরকার, আরকান আর্মির দরকার, এবং এই তাতমাদাও বার্মা সরকারের দরকার, এবং যে রিজিওনাল পাওয়ারগুলো, এই যে চায়না এবং ইন্ডিয়ার কথা বললাম, তাদের দরকার। তাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়েই কিন্তু রোহিঙ্গাদেরকে বিতাড়ন করা হয়েছে এবং সেই ল্যান্ড দখল করা হয়েছে, এবং সেই ল্যান্ড দখল করে সেখানে পাওয়ার প্লান্টেশন হয়েছে, সেখানে গ্যাস পাইপলাইন হয়েছে। সেই রাখাইন স্টেটের গ্যাস কিন্তু বর্তমানে আমরা জানি যে নর্থ ইস্ট ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে এবং চায়নাতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং চায়নার ভারতের স্বার্থ রয়েছে। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে রোহিঙ্গা যদি রিপাট্রিয়েশন করতে হয়, তাহলে প্রথম এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন কিংবা জাতিসংঘ বলেন কিংবা অন্যান্য রাষ্ট্র, যে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারা কিন্তু অনেক দূরে। আমরা যদি এই যে বঙ্গোপসাগর থেকে শুরু করে একেবারে ভূমধ্যসাগর, আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা, তারা কিন্তু অনেক দূরে। তো আমাদের যে বিষয়টা আমাদেরকে ডিল করতে হবে এবং আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে তিনটে স্টেক হোল্ডার এখানে খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান হচ্ছে চায়নাকে অবশ্যই কাজে লাগাতে হবে। চায়নার সাথে আমাদের ডিপ্লোমেসি, আমাদের সফট পাওয়ার যে ডিপ্লোমেসি, সেটা ইউজ করতে হবে। চায়নাকে কাজে লাগাতে হবে, আমাদের ভারতকে কাজে লাগাতে হবে, এবং পাশাপাশি মায়ানমার সরকারের যে জান্তা সরকার, মিলিটারি সরকার, সেটা কাজে লাগাতে হবে। এবং আমাদের আমি আরেকটা বিষয় এখানে বলতে চাই, সেটা হচ্ছে কি, আমরা যদি ইউরোপিয়ান ইন্টিগ্রেশন দেখি, ইউরোপিয়ান ইউনিয়ন দেখি, তাদের মধ্যে কিন্তু পারস্পরিক সুসম্পর্ক, একটা দেশের সাথে আরেকটা দেশের যে পিপল টু পিপল কন্ট্যাক্ট, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফলে এখানে কিন্তু এক দেশের লোকজন আরেক দেশে ইনফ্লাক্স হয় না। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে বাংলাদেশের এই সমস্যা যদি দীর্ঘস্থায়ী সমাধান করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মিয়ানমারকে বোঝাতে হবে, মিয়ানমার সরকারকে বোঝাতে হবে যে আমরা মায়ানমার যদি বাংলাদেশের সাথে আসে, বাংলাদেশের সাথে যদি রিজিওনাল কোঅপারেশন, ইকোনমিক কোঅপারেশন, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবং মিয়ানমারের যে প্রচুর পরিমাণ যে তাদের যে ল্যান্ড রয়েছে, তাদের যে চিংড়িঘাট রয়েছে, মৎস্যঘাট রয়েছে, তাদের যে বঙ্গোপসাগর রয়েছে, এবং তাদের যে বনজ সম্পদ রয়েছে, সেগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি, তারা কিভাবে কাজে লাগাতে পারি, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, রিজিওনাল কোঅপারেশন, বাইলেটারাল কোঅপারেশন, সেটা কাজে লাগিয়ে মায়ানমার কিভাবে বেনিফিটেড হতে পারে, বাংলাদেশ থেকে মিয়ানমার কিভাবে বেনিফিটেড হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা চায়নাকে আরেকটা বিষয় আমরা কাজে লাগাতে পারি, সেটা যদি কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় চায়না কিছুটা হলেও নমনীয় হবে। যদি চায়না নমনীয় হয়, তাহলে কিন্তু রোহিঙ্গা রিপাট্রিয়েশন হবে। আমি ক্লিয়ারলি বলতে চাই যে এখানে মিয়ানমারের সাথে কিন্তু মিয়ানমারের টোটাল ট্রেডের কিন্তু 60% ট্রেড হয় কিন্তু চায়নার সাথে, এবং মিয়ানমার কিন্তু কাইন্ড অফ ক্লোজড ইকোনমি, কারণ এটার উপর কিন্তু ইন্টারন্যাশনাল এম্বার্গো আছে। এরা কিন্তু এক্সপোর্ট করতে পারে না, তারা ইম্পোর্ট করতে পারেন, তাদের অনেক লিমিটেশনস আছে। সেক্ষেত্রে চায়নাই হচ্ছে তাদের মূল হেল্পিং হ্যান্ড, মূল তাদের প্যাট্রোনাইজিং কান্ট্রি হচ্ছে চায়না। তো চায়নাকে যদি আমরা আমাদের যে বে অফ বেঙ্গল আছে, আমাদের যে ডিপ সিফুড আছে, যে মাতারবাড়ি ডিপ সিফুড হচ্ছে, সেখানে যদি চায়নাকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, চায়নাকে যদি আমরা ডিপ সিফুড সহযোগিতা দিতে পারি, এবং আমাদের উকিয়া টেকনাফের যে কোস্টাল জোন, আমাদের বঙ্গোপসাগরের যে দীর্ঘ সীমানা, সেখানে চায়না দীর্ঘদিন থেকে, স্বাধীনতার পর থেকেই কিন্তু চায়নার একটা বিশাল আগ্রহ রয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির কারণে আমরা সেই বন্দর দিতে পারি নাই। কিন্তু মিয়ানমার কিন্তু অলরেডি চায়নাকে বন্দর দিয়েছে, ভারতকে বন্দর সুবিধা দিয়েছে। এখানে তার মানে বাণিজ্যিক স্বার্থ, কূটনৈতিক জটিলতা সবকিছুই আছে। আমি আপনার কাছে ফিরবো আবারও, নাঈম আশফাক চৌধুরীর কাছ থেকে ঘুরে আসি একটু। যেমনটি আকাশ স্যারও বলছিলেন, এবং জাতিসংঘের আসন্ন সম্মেলনও রয়েছে এই রোহিঙ্গা ইস্যুতে, মিয়ানমার ইস্যুতে। তবে সেটার চাইতেও মিয়ানমারের পাশে থাকা পরাশক্তিগুলোকে পক্ষে আনতে যে দ্বিপাক্ষিক কূটনীতি, সেটা বেশি জরুরি বলে বিশেষজ্ঞরা বলেন। এক্ষেত্রে বাংলাদেশ কোথায় কতটা পিছিয়ে, কি দেখেন আপনি? জি, অনেক ধন্যবাদ। যে কোনো সিদ্ধান্ত, যে কোনো দেশ, এটা পররাষ্ট্র কোনো পরাশক্তি হোক অথবা সাধারণ কোনো দেশ হোক, তার যে ন্যাশনাল ইন্টারেস্ট আছে, সেই ন্যাশনাল ইন্টারেস্টটাকে সে সমুন্নত রাখবে। সো যেহেতু এই মিয়ানমার ইস্যু বা রোহিঙ্গা ইস্যুর সাথে এক্সটার্নাল অনেকগুলো স্টেক হোল্ডার্স এর সাথে জড়িত, এবং মিয়ানমার ইটসেলফ জড়িত, আবার মিয়ানমারের ভেতরেও আবার বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্স আছে। সো প্রত্যেকেরই কিছু না কিছু একটা উইন উইন সিচুয়েশনে আপনাকে যেতে হবে।
সো উইন উইন সিচুয়েশনে যদি না যান তাহলে তারা তাদের নিজস্ব যে নিজ নিজ যে ন্যাশনাল ইন্টারেস্ট এটা ধরে তুলতে পারবে না। সো এস সাচ প্রত্যেককেই এক ধরনের ন্যাশনাল ইন্টারেস্ট তারা ঘরে নিতে পারছে এরকম একটা উইন উইন সিচুয়েশনে আমাদের দিতে হবে, অর্থাৎ এমন প্রস্তাবনা দিতে হবে যাতে করে তারা মনে করে যে এই রোহিঙ্গার সমস্যা অথবা মিয়ানমারের যে সমস্যা এইটার সমাধান যদি করে তাহলে তাদের লাভ হবে। সে ফর এক্সাম্পল যে ইন্টারেস্ট আছে চায়নার ইন মিয়ানমার, সেই ইন্টারেস্টগুলোকে সমুন্নত যদি না রাখেন তাহলে রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে তার কোনো লাভ হবে না, এইরকম একটা কনক্লুশনে যখন সে চলে আসবে তখন চীনও এই রোহিঙ্গার সমস্যা অথবা মিয়ানমার সমস্যার সমাধানে রাজি হবে না। অ্যাট দ্য সেম টাইম মিয়ানমারে এখন যারা আছে ক্ষমতায় আছে তাতমাদাও, আবার রাখাইনে যারা কন্ট্রোল করছে অর্থাৎ আরাকান আর্মি, অথবা একটা ডেমোক্রেটিক যে ফোর্স আছে এনইউজি গভর্নমেন্ট বা এনডিএল যেটা আছে, তাদেরকেও এই লুপের ভিতরে নিয়ে আসতে হবে। তাদেরকেও এমন প্রস্তাবনা দিতে হবে যাতে করে তারাও মনে করে যে এই প্রস্তাব গ্রহণ করার ফলে তারা কিছুটা হলেও লাভবান হবে। সে ফর এক্সাম্পল ইট ক্যান বি একটা ইকোনমিক অথবা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হতে পারে, যে একটা বড় ধরনের যদি ইকোনমিক কোনো বেনিফিট দেখানো যায় যে তোমরা যদি রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাও তাহলে তোমাকে এই পরিমাণে অর্থ দেয়া হবে, অথবা তোমার ইনফ্রাস্ট্রাকচার এইভাবে তৈরি করে দেয়া হবে। এই টাইপের কিছু না কিছু, আমি একটা জাস্ট উদাহরণ হিসাবে বললাম, কিছু না কিছু তাকে দিতে হবে যাতে করে সে তার লাভটা সে বিবেচনা করতে পারে। তো একরকম যে কথাটা আপনিও বলছিলেন যে প্রত্যেকটা স্টেক হোল্ডার্স, ওয়েদার এটা মিয়ানমারের ভেতরের স্টেক হোল্ডার্স হোক অথবা এক্সটার্নাল স্টেক হোল্ডার্স হোক, প্রত্যেকটা স্টেক হোল্ডার্স এই যে প্রস্তাবনা থাকবে সেই প্রস্তাবনা থেকে তার ন্যাশনাল ইন্টারেস্টটা ঘরে তুলতে পারছে কিনা সেটা তারা বিবেচনা করবে। জি, আমি অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদের কাছে আবারও আসতে চাই। আপনি বলছিলেন মিয়ানমারকে বোঝানোর বিষয়টি, এবং কিছুক্ষণ আগেই জাতিসংঘে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে তিনি বলছিলেন মিয়ানমারের উপর চাপ প্রয়োগের কথা। এটা অনেকবারই আলোচনায় এসেছে যে আন্তর্জাতিক চাপ প্রয়োগেই শুধুমাত্র মিয়ানমারকে বাধ্য করতে হবে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে। কিন্তু এতগুলো বছর যে পেরিয়ে গেল, আমরা তো সেই চাপ প্রয়োগ করার মতো অবস্থায় পৌঁছাতে পারলাম না। তাহলে আর কত সময় লাগতে পারে এই প্রক্রিয়াতে ঢুকতে হলে, অথবা আদৌ কি কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আগেই বলেছি যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হাজার হাজার কিলোমিটার দূরে, ইউরোপিয়ান ইউনিয়ন হাজার হাজার কিলোমিটার দূরে, আমাদের যে রিজিওনাল পাওয়ার্স, তারা গ্লোবাল পাওয়ার্সও, যেমন চায়না অ্যাট দ্য সেম টাইম রিজিওনাল পাওয়ার আবার গ্লোবাল পাওয়ারও। চায়নার যে ইন্টারেস্টটা, এই যে 20 থেকে 30 বিলিয়ন ডলারের তার ইনভেস্টমেন্ট শুধুমাত্র রাখাইন স্টেটের মধ্যে, তার তেল, গ্যাস এবং বন্দর। ভারতের নর্থ ইস্ট ইন্ডিয়ায় কোনো অ্যাক্সেস নেই, বঙ্গোপসাগরের অ্যাক্সেস নেই, সেই জন্য তারা মায়ানমারকে কাজে লাগাতে চায়, মায়ানমারের সাথে সুসম্পর্ক তৈরি করেছে। এবং আমাদের ভারতের যে নর্থ ইস্ট ইন্ডিয়ায় যে ইনসার্জেন্সি, কুকি ন্যাশনাল যে ফ্রন্ট এবং যে বিভিন্ন ইনসার্জেন্সি যে কয়েকটি বর্ডার রয়েছে, বা আপনার সাগাইয়ের সাথে, চীন স্টেটের সাথে, তারপরে এই যে ভারতের যে নর্থ ইস্ট ইন্ডিয়ান যে বর্ডার রয়েছে সেই ইনসার্জেন্সিকে কন্ট্রোল করার জন্য এবং তার যে রিজিওনাল ইন্টারেস্টকে সার্ভ করার জন্য ভারতের যে কালাদান যে মাল্টি মডেল প্রজেক্ট, তার যে লুকিস পলিসি সেটা বাস্তবায়ন করার জন্য, এবং চায়নার যে ফুড ব্যবহারের যে তার যে মালাক্কা স্ট্রেট যে ডিলেমা, সেটা বঙ্গোপসাগরের যে এই যে আপনার যে কিউ বন্দর দিয়ে চায়না কিন্তু অলরেডি এক্সপোর্ট ইম্পোর্ট শুরু করেছে, সেই বিকল্প সুবিধাটা যদি আমরা কক্সবাজার থেকে যদি আমাদের উকিয়া টেকনাফ থেকে ডিপ সিপুটের মাধ্যমে যদি আমরা চায়না সরকারকে দিতে পারি এবং ইন্ডিয়ান সরকারকে কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যাক্সেস দেওয়া যায়, সেটা হচ্ছে কি উইন সিচুয়েশনের মাধ্যমে আমরা যদি রেভিনিউটা কালেকশন করতে পারবো চায়না থেকে, ভারত থেকে, সেটা করা যায়। পাশাপাশি আমি মনে করি যে মায়ানমার সরকারের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রক্রিয়াটা কিছুতেই খুব দীর্ঘ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এটা একটা বড় প্রক্রিয়ার ভেতর দিয়েই যেতে হবে, এটার আশু কোনো সমাধান নেই, যেটি বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ। সময় থাকলে আমরা নিশ্চয়ই এই আলোচনা আরো বড় করতাম। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী এবং অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।